এখন আমরা ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানবো, হুইচ ইজ বেসিক্যালি অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন। দুটোই জানবো, গড় ত্বরণ, গড় মন্দন, এবং তাৎক্ষণিক ত্বরণ ও তাৎক্ষণিক মন্দন, এদের সম্পর্ক কি। এটা বোঝার আগে একটা এক্সাম্পল তো শুনতে হবে। ধরো তুমি এই গরমের দুপুরবেলার পরে বিকালবেলা ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সাইকেল বা বাইক বা স্কুটিটা নিয়ে বেরিয়েছো রাস্তা দিয়ে, বেশ এই পথ যদি না শেষ হয় গান গাইতে গাইতে বেশ হাঁটছিলে। ধরো তোমার গাড়ি বা বাইক বা স্কুটির বেগ ছিল 30 কিলোমিটার/আওয়ার, ওকে। তো বেশ যাচ্ছিলে হাওয়া খেতে খেতে, এনজয় করতে করতে প্রাকৃতিক পরিবেশ। হঠাৎ করে কি হলো একটু পরে বলছি, আগে কি করছো সেটা তো আগে বানিয়ে ফেলি। সাপোজ তোমার বেগ কত গাড়ির, মিটার/সেকেন্ডে রাখছি, ইউনিট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে তোমরা জানো 5/18, ইউনো। সাপোজ 30 মিটার/সেকেন্ডে তুমি যাচ্ছিলে বেশ হাওয়া খেতে খেতে, এনজয় করতে করতে, ফুরফুরে হাওয়া। হঠাৎ করে বাস স্টপে বা রাস্তার পাশে কাউকে একজন দেখলে, জানে মেরে জানে মন বচপন কা প্যার কভি ভুল নেহি জানা রে। মেবি সামওয়ান ইজ দেয়ার, দাঁড়িয়েছিল। তাকে দেখে না জানি মনের মধ্যে কি রঙের বাতি জ্বললো, লাল, নীল, সবুজ, হলুদ। হঠাৎ করে বাইকের বা স্কুটির বেগ 30 থেকে কত হয়ে গেল, একদম 130। ওহো হো, কি মজা। তাহলে তোমার প্রারম্ভিক বেগ কত ছিল, মানে তাকে দেখার পূর্বে বেগ কত ছিল, শুধুমাত্র 30 মিটার/সেকেন্ড। তাকে দেখার পরে শিহরণ বয়ে গেল শরীরের মধ্যে, তখন বেগ কত হয়ে গেল, একদম 30 থেকে 130। আর এমনি তো হবে না, ডিপেন্ড করছে কোন বাইক বা কোন স্কুটিতে যাচ্ছ। 130 বেগ তোলা তো আর মুখের কথা নয়। যতই হোক না কেন মেহেঙ্গা হলে কি হবে, এই বেগটা তাড়াতাড়ি তুমি তুলতে পারবে। আর লড়ঝড়ে যদি কোনো জিনিস হয়, খুলে হাত ঘুরিয়ে চাকা আলাদা আলাদা পার্টস ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে তারপরেও হয়তো 130 শায়দ অ্যাচিভ করতে পারবে না। তবে ধরে নিচ্ছি যে 30 থেকে 130 হওয়ার জন্য তোমার টাইম লেগে গেছে 10 সেকেন্ড। তাহলে এখানে আমি বেসিক্যালি কি করলাম, তাকে দেখার, আমি কিছু করিনি ভাই, যা কিছু করার তুমি করেছো। তাকে দেখার পূর্বে তোমার বেগ কত ছিল, প্রারম্ভিক বেগ যেটাকে আমরা বলবো ইনিশিয়াল ভেলোসিটি, সেটা ছিল, আমরা ইউ দিয়ে প্রকাশ করবো, ওকে। আর এটা হচ্ছে আমাদের ইউ, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, সেটা 30 মিটার/সেকেন্ড। আর তাকে দেখার পরে কারণ যাই হোক না কেন অন্তিম বেগ কত হয়েছে, ফাইনাল ভেলোসিটি কত হয়েছে, 130 মিটার/সেকেন্ড, সেটাকে আমরা প্রকাশ করবো ভি দিয়ে। আর টাইম টেকেন, এইটা যে 30 থেকে তুমি 130 পৌঁছালে কতক্ষণ টাইম তুমি নিয়েছো, আমি যেটা ধরে নিয়েছি এখানে, সাপোজ 10 সেকেন্ড টাইম আমি নিয়েছি। আমি না তুম লোক, চলো আমার তো জামানা নিকাল গেয়া ভাই সাহেব, হ্যাঁ না। তাহলে প্রারম্ভিক ছিল ইউ, অন্তিম কত হলো ভি। তাহলে বেসিক্যালি কি হয়েছে বল, একটা বেগের পরিবর্তন হয়েছে, ইয়েস অর নো। তো কত বেগের পরিবর্তন, সেটাকে আমি লিখবো চেঞ্জ ইন ভেলোসিটি বা বেগের পরিবর্তন। তাহলে বলো বেগের পরিবর্তন কত হবে, এটাকে লিখবো আমরা ডেল্টা ভি দিয়ে, ওকে। তা ডেল্টা ভি মানে কি বোঝাচ্ছে, যে অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ। অন্তিম বেগ মাইনাস কত, প্রারম্ভিক বেগ। অন্তিম বেগ কত আছে ভি, প্রারম্ভিক বেগ কত আছে ইউ। তাহলে বেগের পরিবর্তন কত হবে বলো, ভি মাইনাস ইউ। সেটা এই কোশ্চেনটাই বুঝতে পারছো, 130 মাইনাস 30 কত হবে, 100 মিটার/সেকেন্ড। তো আমি জেনারেলি জাস্ট লিখলাম ডেল্টা ভি, মানে জানো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রারম্ভিক। আর এই যে পরিবর্তনটা তুমি করিয়ে আছো তোমার সাইকেল বাইক স্কুটির জীবনে, কতক্ষণ টাইম তুমি নিয়েছো, 10 সেকেন্ড টাইম তুমি নিয়েছো। মানে আমি ইন জেনারেল যদি লিখি কত লিখবো, টি সেকেন্ডে। তাহলে সেই অনেকটা ঐকিক পদ্ধতি ছিল না, 5টা মিষ্টির দাম যদি 30 টাকা হয়, একটা মিষ্টির দাম কত হবে, তুমি সব লোক জানতে হো। তাহলে আমি কি লিখবো এখানে, টি সেকেন্ডে বেগের পরিবর্তন মানে চেঞ্জ ইন ভেলোসিটি কত হয়েছে বলো। সিম্পল জিনিস, কিন্তু আমি কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই, একদম। তুমি বেগের পরিবর্তন কত করেছো, 130 মাইনাস 30। তাহলে এই ক্ষেত্রে কত হয়েছে বলো তোমার বেগের পরিবর্তন, 130 মাইনাস 30, সেটা কত হবে, 100 মিটার/সেকেন্ড হয়েছে। আর তুমি সময় কতক্ষণ নিয়েছো, টি সেকেন্ড, যেটা আমাদের এই ক্ষেত্রে কত নিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনে, 10 সেকেন্ড। তাহলে তুমি টি সেকেন্ডে কত বেগের পরিবর্তন করেছো, ডেল্টা ভি। এটা কার মতো মনে হচ্ছে, ঐকিক পদ্ধতি। 5টা মিষ্টির দাম যদি 50 টাকা হয়, তাহলে একটার দাম কত হবে, 50/5। একই রকম ভাবে করবো। তাহলে টি সেকেন্ডে যদি বেগের পরিবর্তন হয় ডেল্টা ভি মিটার/সেকেন্ড, যেটা 100, তাহলে কে আমায় বলবে যে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে, একটা মিষ্টির দাম কত হবে। কি করে করব, ডেল্টা ভি বাই টি,
যে সময়টা এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট। তুমি কখন শুরু করেছো, কখন গিয়ে ওখানে 130 হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুমি কতক্ষণ টাইম নিয়েছো, কখন শুরু করলে কখন শেষ হলে, সকাল 8টা থেকে 8টা 10-এরও যা মতলব, বিকাল 3টে থেকে 3টে 10 মানেও সে একই ব্যাপার আমি ধরবো, ঠিক আছে? কতক্ষণ সময় লাগছে সেটা ইম্পর্টেন্ট, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায় কখন দেখছো সেটা ইম্পর্টেন্ট নয়। শিহরণ বলতে গেলে সময়টা ম্যাটার করে না, দেখাটা ম্যাটার করে, তাই না? তো 1 সেকেন্ডে কত হলো ডেল্টা ভি বাই টি। আর 1 সেকেন্ডে যে বেগের পরিবর্তন হয়, কারণ তুমি ধরো 1 সেকেন্ডে একরকম বেগের পরিবর্তন করলে, কেউ ধরো একটা নিনজা হায়াবুসা নিয়ে আসলো, সে তো 1 সেকেন্ডে আলাদাই লেভেলের খেলা শুরু করে দেবে, তার আবার বেগের পরিবর্তন অন্যরকম হবে। কেউ হয়তো একটা M80 বাইক নিয়ে যাচ্ছে, তো তার আবার অন্যরকম পরিবর্তন হবে, কারণ প্রত্যেকের পরিবর্তনটা কি হবে, আলাদা আলাদা হবে। তো আমি কম্পেয়ার করতে গেলে কি করতে হবে, আমি বলবো ভাই তুমি বলো 1 সেকেন্ডে কত পরিবর্তন করেছো, তুমি বলো 1 সেকেন্ডে কত পরিবর্তন করেছো, তুমি বলো 1 সেকেন্ডে কত পরিবর্তন করেছো, তুমি বলো 1 সেকেন্ডে কত পরিবর্তন করেছো। তাহলে আমরা 1 সেকেন্ডের পরিবর্তন দেখবো, আর এটাকেই আমরা কি বলবো, এটাকেই বেসিক্যালি বলা হয় ত্বরণ। ঠিক আছে, বুঝতে পারা গেল, কিচ্ছু নেই, একদম সিম্পল জিনিস। ত্বরণ মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 সেকেন্ডে যে বেগের পরিবর্তন হবে তাকেই আমরা কি বলবো, ত্বরণ বলবো। তো এটাকে এ দিয়ে ডিনোট করা হয়, তাহলে এর সূত্র কত হলো, তুমি ডেল্টা ভি বাই টিও লিখতে পারো। এটা কি, যে সময়টা লাগছে, টাইম টেকেন বলে এটাকে। তুমি কখন শুরু করলে কখন শেষ করলে ইম্পর্টেন্ট না, কতক্ষণ টাইম তুমি নিয়েছো পরিবর্তনটা করার জন্য। বা অনেক ক্ষেত্রে দেখবে ডেল্টা ভি বাই ডেল্টা টি দিয়েও প্রকাশ করা হয়। আর ডেল্টা দেওয়া আছে মানে গড়ের কনসেপ্ট আমি অলরেডি শিখিয়েছি, বেগের ক্ষেত্রে পড়েছো। ডেল্টা মানে কি হবে, এটাকে আমরা কি বলবো, গড় ত্বরণ। তাৎক্ষণিক নয়, কিন্তু তাৎক্ষণিক হতে গেলে কি করতে হয়, ওই ডেল্টা টিটাকে একদম ইতনা সা ছোটা পুচকে করে দিতে হবে, একদম পুরো 0.0000 মনে পড়ছে, গড় বেগ, তাৎক্ষণিক বেগ এভাবে শিখিয়েছিলাম, তাই না? তাহলে এটা যেহেতু আমরা ডেল্টা দিয়ে লিখছি, তাহলে এটাকে আমরা কি বলবো, গড় ত্বরণ। আর এই কোশ্চেনটার জন্য আমাদের উত্তর কত হবে, কে বলতে পারবে আমায়? ত্বরণের মান তাহলে কত হবে বলে ফেলো। বেগের পরিবর্তন হচ্ছে 130 মাইনাস শুধু 30 বাই কত, 10। তাহলে 100/10, একটা শূন্য কেটে গেল, কেটে গিয়ে কত হবে বলো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রের ত্বরণ। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে তাৎক্ষণিক ত্বরণ কত হবে আমার বন্ধু, তাৎক্ষণিক ত্বরণের ব্যাপারটা হচ্ছে যেখানে আমরা কি নিয়েছি, মোটটা নিয়েছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাৎক্ষণিক মানে কি বলো, এর মাঝামাঝি কোনো একটা জায়গার ক্ষেত্রে, এর মাঝামাঝি জায়গা মানে ধরো তোমাকে এখানটা থেকে বললো এইটুকু থেকে এইটুকু গ্যাপটার জন্য, তখন আর ডেল্টা টি বলবো না। ধরো 10 সেকেন্ড, 9 সেকেন্ড আর 9 সেকেন্ড হয়ে, বা 6 সেকেন্ড ধরে নাও, 6 সেকেন্ড আর 6 সেকেন্ড হয়ে 0.000000001 ওইটুকু পুচকে সময়ের যে অন্তর্ভাল, সেই অন্তর্ভালের জন্য কত হবে দেখো। সেটা যখন আমরা করবো, জানো আগেও আমরা গড়ে করেছিলাম, কি করতে হয়, লিমিট ওই টাইমের অন্তর্ভালটাকে কত করে দিতে হবে, টেন্স টু 0। এক্স্যাক্টলি সমান 0 করা যাবে না, সমান 0 করলে কি হবে, বেগে পড়েছো অসীম, অসংজ্ঞাত হয়ে যাবে, সেটা করা যাবে না, কারণ কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে কত হবে, অসংজ্ঞাত। তাহলে আমরা কি করব, 0-র যতটা কাছাকাছি যাওয়া সম্ভব ততটা যাব, কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে যাওয়ার কোনো দরকার নেই। সেটা ত্বরণের ফর্মুলা হোক বা বাস্তব লাইফেও এটা কিছু দূরত্ব বজায় রাখার দরকার আছে। মেস থেকেও মানা করছে না, বাট ইউ নিড টু মেনটেন সার্টেন ডিস্টেন্স, সে তোমার যেই হোক না কেন, যত কাছের লোকই হোক না কেন, এখানেও তাই। তো তুমি টেন্স টু 0 বলবে, এক্স্যাক্টলি 0 দূরত্ব রাখবে না। টাইমের অন্তর্ভালটাকে আমরা কি নেবো, এক্স্যাক্ট 0 নেবো না, 0-র কাছে যাবো কিন্তু এক্স্যাক্ট 0 নেবো না। তো এখানেও তাই। ত্বরণের সূত্র কত আছে বলো, ডেল্টা ভি বাই ডেল্টা টি। আর আমরা আগেই পড়েছি, বেগের ক্ষেত্রে একই রকম ভাবে পড়েছি। যখন আমরা এই কন্ডিশনে লিখবো, ডেল্টাটা কি একটা বড় পরিবর্তনের জন্য, আর যখন খুবই ছোট হয়ে যাবে তখন ডেল্টাটা কিসে পরিবর্তিত হয়ে যাবে, ডি তে পরিবর্তিত হয়ে যাবে, এটাকে বলবো ডিভি বাই ডিটি। ও হো কি মজা। আর এই যে ত্বরণটা পেলাম, টাইমটাকে প্রচন্ড ছোট করে দিয়ে, 0-র কাছাকাছি করে দিয়ে, এই ত্বরণটাকে আমরা কি বলবো, তাৎক্ষণিক ত্বরণ। ওকে, তাহলে এটা আমাদের কি ছিল, গড় ত্বরণ। আর এটাকে আমরা কি বলবো, আইএনএস মানে হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস, মানে তাৎক্ষণিক। আর ইনস্ট্যান্টিনিয়াসটা কিভাবে লেখার দরকার নেই, শুধু এ দিয়ে লিখতে পারো, কোনো চাপ নেই। ওকে, তাহলে যখন আমি এরকম ভাবে লিখবো ডেল্টা ভি বাই ডেল্টা টি, তার মানে তুমি বুঝে যাবে স্যার আপনি গড় ত্বরণের কথা বলছেন। আর যখন আমি এভাবে লিখবো ডিফারেন্সিয়েশন ফর্মে ডিভি বাই ডিটি, তার মানে তুমি কি বুঝে যাবে স্যার আপনি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টিনিয়াস ত্বরণের কথা বলছেন। আর ত্বরণ মানে কি বলো, বেগের পরিবর্তন বাই সময়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এর একক কি হবে সেটাও বুঝতে পারছো, দেখতে পাচ্ছ বেগের পরিবর্তন। তো পরিবর্তন হোক আর যাই হোক, তো উপরে কি থাকবে, লবে কত আছে বলো, মিটার বাই সেকেন্ড, আর হরে কত আছে, সময়ের জন্য সেকেন্ড। তাহলে এই সেকেন্ডটা তলায় চলে আসবে, দুজনে মিলে কত হয়ে যাবে, মিটার বাই সেকেন্ডের স্কোয়ার। বইয়ে দেখবে স্টাইল মেরে লেখা থাকে
ms⁻², লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আর কিলোমিটার/আওয়ার থাকলে তো কনভার্সন করতে জানো। আচ্ছা, ত্বরণের মাত্রা কত হবে সেটা কি আমায় বলতে পারবে? সেটা আরো ইজি। দেখো, এটা তো একদমই সহজ। ত্বরণের মাত্রা কত হবে? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তনের মাত্রা বাই কার মাত্রা হবে বলো? সময়ের মাত্রা। তো বেগের পরিবর্তন হোক আর যাই হোক, দুটো গরু মাইনাস একটা গরু বললে কি শুধু একটা বলি, কি একটা গরু বলবো? একটা গরু মানে এককটা থেকে যাবে। তার মানে ধরো 130 মিটার/সেকেন্ড থেকে যদি আমি 30 মিটার/সেকেন্ডকে বিয়োগ করি, কখনোই মিটার/সেকেন্ড কাটবে না। কত হবে? 100 বলবে কি 100 মিটার/সেকেন্ড বলবে? এককটা কিন্তু থেকেই যাবে, এখানেও তাই থেকে যাবে। তাহলে কত হবে বলো? বেগের মাত্রা যেটা হবে সেটাই হবে। আর বেগের মাত্রা আমরা জানি কত হয়? মিটার/সেকেন্ড। ডিসপ্লেসমেন্ট বা সরণ বাই সময়। তাহলে কত হবে বলো? L/t। আর নিচে কত হবে সময়ের জন্য? আর একটা t। তাহলে এটা হয়ে যাবে L/t²। ব্র্যাকেট দিয়ে দাও। এটাকে যদি আমি সাজিয়ে লিখি, দেখো এটা হচ্ছে ত্বরণের মাত্রা। এবার একটু মন্দন নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তাহলে আগের যে গল্পটা শুরুয়াত হয়েছিল, প্রথমে তুমি কতই যাচ্ছিলে? 30। জানেমানকে দেখে কত হয়ে গেছিল? 130। হঠাৎ করে খবর পেয়েছো বা দূর থেকে দেখতে পেলে যে পরের বাসস্টপে বাবা দাঁড়িয়ে আছে, পাপা। তো তাহলে কি হবে? যদি দেখে ভাই সাহেব 130-এ, মোটামুটি খেলা ওখানেই ইনস্ট্যান্টলি খেলা শেষ হয়ে যাবে। ওকে, তো সেই জন্য তুমি কি করবে? যখন পাপাকে দেখার আগে স্পিড কত ছিল? 130। তো যখনই দেখলে বাবা দাঁড়িয়ে আছে, সাথে সাথে ঝোপাং করে ব্রেক মেরে ভাই সাহেব শুধু কত হয়ে যাবে? একেবারে 3-এ নেমে যাবে। কোথায় ছিল 130 মিটার/সেকেন্ড বেগ, সেখান থেকে কত নেমে গেল বলো? 3 মিটার/সেকেন্ড। এমন ব্রেক মারলে চাকা ঘষে খুলে আগুন জ্বলে গেল হয়তো, কিন্তু বেগ তো কমে গেল। তাহলে এই ক্ষেত্রে ভেবে দেখো প্রারম্ভিক বেগ কত ছিল? তাহলে বাবাকে দেখার আগে বেগ ছিল, এটাকে কত বলবো? এখন এটা প্রারম্ভিক বেগ হয়ে যাবে। তাহলে ক্রাশকে দেখার জন্য যেটা অন্তিম ছিল, সেখান থেকে তো খেলা শুরু হবে, ব্রেক মারাটা তো ওখান থেকে স্টার্ট হবে, তাই না? তাহলে এখন এটা হয়ে যাবে। বাবার ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা প্রারম্ভিক বেগ হবে। আর বাবাকে দেখার পরে অন্তিম বেগ কত হয়ে যাবে বলো? 3 মিটার/সেকেন্ডটা হবে অন্তিম বেগ। যতই তুমি ব্রেক মারো, ব্রেক ঘষে চাকা একদম ঘষে কিছুটা সময় লাগবে ভাই। 130 থেকে 3 তো আর হুট করে একদম চোখের নিমেষে তো হয়ে যাবে না, পলক ফেলার আগে তো হয়ে যাবে না, কিছুক্ষণ সময় লাগবে। আমি ধরে নিচ্ছি কিছু একটা ধরে নাও, ধরো 8 সেকেন্ড টাইম লাগলো। তাহলে বুঝতে পারলে এখানে কি হবে? এই ক্ষেত্রেও দেখো বেগের পরিবর্তন হচ্ছে। বাট হ্যাঁ, ক্রাশকে দেখার সময় বেগের পরিবর্তনটা বৃদ্ধিমুখী ছিল, আর বাবাকে দেখে বেগের পরিবর্তনটা নিম্নমুখী, কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বেগের পরিবর্তন বা চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে বলো? এই ক্ষেত্রে বেগের পরিবর্তন কত হবে? এই ক্ষেত্রে বেগের পরিবর্তন ΔV হয়ে যাবে V-U। ব্যাপারটা কিন্তু একই থাকবে, সূত্রটা কিন্তু স্যার বড় মাইনাস ছোট এরকম কিছু হয় না, সবসময় হবে অন্তিম মাইনাস প্রারম্ভিক, V-U হবে, U-V হবে না কিন্তু। আর এক্ষেত্রে দেখতে পাচ্ছ যেহেতু অন্তিমটা ছোট, প্রারম্ভিকটা বড়, একটা মাইনাস চলে আসবে। তাহলে এখানে কত দেখো, একটা মাইনাস চিহ্ন আসবে কি আসবে না? আর অ্যাকচুয়ালি কত বলো? 3 - 130 মানে -127 হবে। কিন্তু কত হবে বলো? ভেবে দেখতে পারো, এখানে পরিবর্তনটা হবে তোমার -127। এই যে তুমি পরিবর্তনটা করেছো, কতক্ষণ টাইম নিয়েছো বন্ধু? 8 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমি যদি জেনারেল করি একইভাবে বলবো, কিন্তু পুরো সেম। তাহলে 8 সেকেন্ডে এই পরিবর্তন, বা আবার ঘুরিয়ে বলো t সেকেন্ডে এই পরিবর্তন। বাট এই ক্ষেত্রে পরিবর্তনটা মাইনাসে আসছে, কারণ বেগটা এই ক্ষেত্রে কি হচ্ছে বলো? কমছে, অন্তিমটা ছোট হয়ে গেছে। আর 1 সেকেন্ডে কত পরিবর্তন হবে? তা ΔV/t। এই ক্ষেত্রে সূত্রটা একই থাকবে, সূত্র একই, ত্বরণ মন্দনের সূত্র একই। তাহলে কত লিখবো? যদি আমি গড় আকারে লিখি তাহলে মাইনাস লাগিয়ে দেবো একটা, -ΔV/t। তাহলে বোঝা গেল বন্ধু, এ যদি ধনাত্মক বের হয় তার মানে জানবো ওটা ত্বরণ, আর এ যদি ঋণাত্মক বের হয় তার মানে জানবো ওটা মন্দন। ত্বরণ মানে তাহলে বেগের বৃদ্ধি, আর মন্দন মানে বেগের নিম্নগতি, বেগ কমে যাচ্ছে। তাহলে ক্রাশকে দেখে হবে ত্বরণ, আর বাবাকে দেখে কি হবে? মন্দন। আর শুধু তাহলে প্রকাশ কিভাবে করবে আশা করি বুঝতে পেরে গেছো। যদি ধরো বলি a = 2, তার মানে তুমি কি বুঝবে? ত্বরণ। আর a = যদি বলি -3, তার মানে কি বুঝবে? মন্দন। ক্লিয়ার? তো সিম্পল, বাকি কিন্তু আর কোনো পরিবর্তন নয়। এখানেও দেখো তুমি গড় করলে কত করবে? ΔV/ΔT। তাৎক্ষণিক মন্দন হলে কিভাবে লিখবে বলো? একই রকম ভাবে -dV/dt, পুরো সেম টু সেম। আমি তো বলবো মাইনাস এখানে দেওয়ার দরকারই নেই। তুমি যদি মন্দন লেখো তাহলে কিন্তু বলবে না। ত্বরণ মাইনাসটাকে কিন্তু মন্দন বলে। মন্দন যদি উচ্চারণ করো তখন কিন্তু মাইনাসটা দেওয়ার দরকার নেই, তাহলে আবার উল্টে ত্বরণকে বোঝাবে। ক্লিয়ার? মনে থাকবে তো? হয় তুমি বলো মন্দন কিভাবে প্রকাশ করো, a = -3,
অথবা তুমি বলে দাও যে মন্দন সমান 3, ব্যাপারটা কিন্তু একই। মাত্রা, একক এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এগুলো পর্যন্ত এক্স্যাক্টলি সেম হবে, সবকিছু সেম, শুধুমাত্র একটা মাইনাস চিহ্নের তফাৎ। ইউ নিড টু রিমেম্বার। এখানে দেখতে পাচ্ছ একটা বস্তু কণার বেগের সাথে সময়ের সমীকরণ দেওয়া আছে, তাহলে বেগ এবং সময়ের সমীকরণ দেওয়া আছে, সেটা দেখতেই পাচ্ছ এখানে। তোমাকে কি করতে হবে, 2 সেকেন্ড পরে ত্বরণ কত হবে। তো তুমি জানো যে ত্বরণের সাথে বেগের কি সম্পর্ক। আর আরেকটা কথা, স্যার বুঝবো কি করে স্যার এটা গড় না তাৎক্ষণিক, যেহেতু কিছু বলা নেই তার মানে কি বুঝে নেবে, তোমাকে 2 সেকেন্ডের মাথায় মানে তাৎক্ষণিকের কথাই বলছে। গড় বললে, যদি গড় বলতে কিভাবে করতে, আমি আগেই বলেছি তোমাদেরকে, গড় হলে কি সূত্র হবে, এভিজি লেখা থাকবে, তার জন্য সূত্র হবে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভিটা কখন হবে, মানে ভি এর সমীকরণে, বেগের সমীকরণে কি করবে, টাইমটাকে তুমি কত বসাবে, 2 বসাবে, তাহলে অন্তিমটা পেয়ে যাবে। আর বেগের সমীকরণের টাইমটাকে তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে, প্রারম্ভিক পেয়ে যাবে। দুটোকে মাইনাস করবে, করে সেটাকে কত দিয়ে ভাগ করবে, সময় দিয়ে ভাগ করে দেবে। এখানে সময় কত আছে, 2 সেকেন্ড আছে, তাহলে 2 দিয়ে আমি ভাগ করে দেবো, বোঝা গেল। আচ্ছা, এটা হোমওয়ার্ক আমি ছেড়ে দিলাম। আমি আবার বলছি, এখানে যখন তুমি টিটাকে 0 বসিয়ে দেবে, এই সমীকরণটাতে টি 0 বসালে তুমি কি পাবে, ইউ এর মান পেয়ে যাবে, প্রারম্ভিক বেগ। আর এই সমীকরণটাতে যদি তুমি টি এর মানটা, কোশ্চেনে যা আছে 2 সেকেন্ড, 2 বসিয়ে যে মানটা বের করবে সেটা কত হবে বলো, অন্তিম বেগ। এবার দুটোকে বিয়োগ করবে, করে ওই বিয়োগফলটাকে সময় দিয়ে ভাগ করবে, তাহলে যে মানটা পাবে সেটা কি হয়ে যাবে, আমাদের গড় ত্বরণ। ওকে, বাট আমরা এখানে গড় বের করবো না, আমাদের কোশ্চেনে কিছু বলা নেই, মানে আমরা তাৎক্ষণিক বের করবো। তাৎক্ষণিকের জন্য কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সূত্র তোমরা জানো, এর সূত্র কত হবে, ডিভি বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, বেগের পরিবর্তন বাই সময়। তো এটাকে স্টাইল মেরে কিভাবে লিখবো বলো, ডি ডিটি অফ ভি, আর এটাকে ভিটাকে আবার কায়দা মেরে কি লিখতে পারি, ডি ডিটি অফ ভি মানে কত লিখবো, 3t স্কয়ার মাইনাস 4t প্লাস 1। আশা করি ডিফারেন্সিয়েশনে হাত সেট হয়ে গেছে, আর এখন বলার কোনো মানে হয় না, তবু আমি হালকা করে বলে দিচ্ছি। x টু দি পাওয়ার n থাকলে কত হয়, n x টু দি পাওয়ার n মাইনাস 1। আর যদি ধরো এরকম থাকে 5x টু দি পাওয়ার n, তাহলে কি হবে, nটা 5 এর সঙ্গে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত লিখবে, 5 ইন্টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার জাস্ট দেখে নাও, আর যদি কোনো ধ্রুবক রাশি থাকে তার ডিফারেন্সিয়েশন বা অবকলন কত হবে, 0। তো এটাকে যদি আমি সমাধান করি কত হবে বলো, দেখো 3টা আছে, 2টার সাথে গুণ হবে, 3 দুগুণে 6, আর 2 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে 60 হবে। 60 না 60, ওকে, মাইনাসটা যেমন আছে দিয়ে দিলাম। এখানে কত আছে বলো, 1, তাহলে 1 আর 4 মাল্টিপ্লাই হয়ে কত হবে, 4 1 যা 4, আর টি এর পাওয়ারটা কত হবে, কমে যাবে, 1 কমে যাবে, তাহলে 1 মাইনাস 1 করলে কত হবে, 0। আর কোন নাম্বার হোল টু দি পাওয়ার 0 হলে কত হয়, 1। আর প্লাস, এটা তো ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির ডিফারেন্সিয়েশন বা অবকলন কত হয়, 0। তাহলে এখানে দেখতেই পাচ্ছ ত্বরণের মান কত বেরিয়ে গেল, 60 মাইনাস 4। এবার একটা গভীর প্রশ্ন আমি জিজ্ঞেস করছি, তোমাকে কি বের করতে বলেছে, 2 সেকেন্ড পরে ত্বরণ কত হবে। তাহলে তোমাকে এর উত্তর কিন্তু এখনো হয়নি। তাহলে এর মানটা তুমি যদি টিটা 2 বসিয়ে দাও, তাহলে কত আসবে, 6 গণিত 2 মাইনাস 4, 12 মাইনাস 4 মানে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 2 সেকেন্ডের পরে যে তাৎক্ষণিক ত্বরণ তার মান কত হবে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে একটা জিনিস দেখো, এখানে যে ত্বরণের সমীকরণটা আমি বের করলাম, ওর ভেতরে কে ঢুকে আছে, সময় ঢুকে আছে। তার মানে কি বলো, আমি সময়টা যদি 2 এর পরিবর্তে 1 করি, তাহলে ত্বরণের মান কত হবে, 6 ইন্টু 1 মাইনাস 4 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি সময়টাকে 5 সেকেন্ড করে দিই, তাহলে বলো যত যেভাবে আমি সময়ের মানটা আলাদা আলাদা বসাবো, ত্বরণের মানটাও কি হবে, সেইভাবে পরিবর্তনশীল হতে থাকবে কি থাকবে না, থাকবে তো, কারণ টি ঢুকে আছে না। এই ধরনের ত্বরণ বা এই ধরনের সমীকরণ দেখে তুমি কি বুঝবে এটা কোন ধরনের ত্বরণের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অসম ত্বরণ। কারণ ত্বরণের মান এই ক্ষেত্রে ধ্রুবক নয়, সময়ের সাপেক্ষে কি হচ্ছে, ত্বরণের মানটা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। একে আমরা বলবো, এই ধরনের ত্বরণকে আমরা কি বলবো, অসম ত্বরণ বলবো। আর ধরো যদি এই ক্ষেত্রে না, আমি এটা কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তো একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবো, চলো ডোন্ট ওয়ারি। ধরো ভি এরকম দেওয়া আছে, ভি দেওয়া আছে 40 প্লাস 8। তুমি এবার তোমাকে একই কোশ্চেন দেওয়া হলো যে 2 সেকেন্ড পরে কত হবে, ত্বরণের মান নির্ণয় করো বন্ধু, 2 সেকেন্ড পরে ত্বরণের মান কত হবে। খুব সিম্পল, পারবে করতে, কিচ্ছু নেই। এই সমান কত হবে, ডিভি বাই ডিটি। তাহলে একই রকম ভাবে করবো, টি মানে কত আছে বলো, 1। আচ্ছা লিখি আমি একবার, ডিডিটি অফ 40 প্লাস 8, টি কত আছে 1, তাহলে 1 যদি আসে 4 1 যা 4 হয়ে যাবে, আর 1 মাইনাস 1 কত হবে 0। আর এনি নাম্বার কোন সংখ্যার মাথায় যদি 0 থাকে কত হয় 1, তাই তো। তাহলে 4 ইন্টু 1 প্লাস কত হয়ে যাবে বলো, 8টা তো ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির অবকলন কত হয় 0। তাহলে ত্বরণের মান কত হয়ে যাচ্ছে বলো, চুপচাপ 4।
তো এখানে তুমি বলো 2 সেকেন্ড বললে উত্তর কত আসবে? 4, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 100 সেকেন্ড, 200 সেকেন্ড, 1 লাখ সেকেন্ড, ত্বরণের কোনো পরিবর্তন হবে না। আর এই ধরনের ত্বরণকে আমরা কি বলবো? সমত্বরণ। তাহলে সমীকরণ দেখে চিনতে পারবে তো কোনটা সমত্বরণ হবে কোনটা অসমত্বরণ হবে। তাহলে ত্বরণের সমীকরণে যদি সময় ঢুকে থাকে, টি ঢুকে থাকে কোনোভাবে, তাহলে সেটা হয়ে যাবে অসমত্বরণ। আর যদি এরকম ধ্রুবক আকারে আসে ত্বরণের সমীকরণটা, তাকে আমরা কি বলবো? সমত্বরণ। আর একটা অঙ্ক এখানে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা বস্তুকণার গতীয় সমীকরণ দেওয়া আছে, মানে সরণ এবং সময়ের সমীকরণ দেওয়া আছে। এক্স মানে কি সরণ, আর টি মানে কি বলো? সময়। তাহলে সরণ সময় সমীকরণ দেওয়া আছে। তোমাকে কি বের করতে বলেছে? 1 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ বের করতে বলেছে, আর 2 সেকেন্ডের মানে কিছু বলা নেই, মানে বুঝতেই পারছো তাৎক্ষণিক কি বের করতে বলেছে বলো? ত্বরণ বের করতে বলেছে। এখানে আমরা দেখবো এই কোশ্চেনটা দিয়ে আমরা পুরো একদম ডিটেইলস অ্যানালিসিস করব সবকিছু। চলো তাহলে আমরা সমীকরণ অলরেডি জানি। বেগের সাথে সরণের কি সম্পর্ক? v সমান dx বাই dt। এ সমান কত হবে বলো? বেগের পরিবর্তন dv বাই dt। এগুলো আশা করি জানো, বলার কিছু নেই। তাহলে সবার প্রথমে এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে একবার যদি ডিফারেন্সিয়েট করি, একবার যদি অবকলন করি, তাহলে কি পাবো? সরণকে একবার অবকলন করলে কি পাবো? বেগ পাবো। আর সেই বেগটাকে যদি আরেকবার অবকলন করে দিই, তাহলে কি পাবো? ত্বরণ পাবো। চলো তাহলে v কত হবে? v ইকুয়ালস টু dx বাই dt। চাইলে লিখতে পারো d dt অফ x। x এর মান কত আছে? 3t স্কয়ার। সূত্র জানো? কোনটা সূত্র মনে পড়ছে? x টু দি পাওয়ার n কত হয় ডিফারেন্সিয়েশন? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাই তো? মনে আছে আশা করি। আমি কিন্তু বেগে এটা ধরে ধরে করিয়েছিলাম, এখন আর বলবো না, অত ডিটেইলসে বলতে গেলে টাইম চলে যাবে। তাহলে কত হবে বলো? এটা 3 দুগুণে 6 আর t টু দি পাওয়ার 2 মাইনাস 1। 2 মাইনাস 1 করলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে 60 না মেরে দোস্ত। তাহলে এখানে বলো বেগটা কি হয়েছে? এটা সমবেগ বলবে কি অসমবেগ বলবে? আমি আরেকবার লিখে দিচ্ছি। ভিটা কত বেরোলো? 60। এটাকে তুমি সমবেগ বলবে কি অসমবেগ? কি করে বুঝবো সম কি অসম? সেটা সমীকরণ দেখে কি করে বুঝবে? দেখো ভালো করে, বেগের সূত্রতে সময় ঢুকে আছে। তাহলে আমি যদি সময়ের মানটা 1 বসাই, 0 বসালে কত হবে বলো? বেগ কত? 0 হয়ে যাবে। 6 গুণিত 0। 1 বসালে 6 কে 6, 6 মিটার পার সেকেন্ড। 2 বসালে 6 দুগুণে 12, 12 মিটার পার সেকেন্ড। 3 বসালে, 4 বসালে, 5 বসালে, যেমন যেমন ভাবে আমি সময়ের মান আলাদা আলাদা পুট করব, তেমন তেমন ভাবে কি হবে? বেগের মানটাও পরিবর্তনশীল হবে। তার মানে বেগের মান এখানে ধ্রুবক নয়, তার মানে এটা সমবেগ হলো না। এটাকে আমরা কি বলবো? কার সমীকরণ? এই সমীকরণটাকে আমরা বলবো অসমবেগের সমীকরণ। ওকে। আর তোমাকে তো ত্বরণ বের করতে বলেছে, বেগও বের করতে বলেছে। তোমাকে কোশ্চেনে যেটা বলেছে আগে ওটা করে ফেলো। তাহলে এটুকু তো বুঝলাম এটা কোন বেগ। যে বস্তুকণা এই গতি সমীকরণটা অনুসরণ করছে, তার বেগটাকে কিন্তু আমরা সমবেগ বলবো না, এটা একটা অসমবেগের সমীকরণ, কারণ টি ঢুকে আছে। যদি শুধু 6 হতো বা শুধু 5 হতো, তাহলে কি বলতাম যে হ্যাঁ ভাই তুমি সমবেগে রয়েছো, সময় যাই আসুক না কেন বেগের মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে এটা অসমবেগ। বা কোশ্চেনে তোমাকে কি করতে বলেছে? বেগের মান বের করতে বলেছে 1 সেকেন্ডের জন্য। তো করে ফেলো, সব থেকে সহজ। তাহলে 6 গুণিত 1 করলে কত হবে? 6 মিটার পার সেকেন্ড। একটা উত্তর বেরিয়ে গেল। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটাতে যাচ্ছি। ত্বরণ বের করতে বলেছে। এখান থেকে স্যার 6 বেরিয়ে গেছে, তো এবার আমি ওটাকে ডিফারেন্সিয়েট করব না, মান বসিয়ে করবে না, যেটা অরিজিনাল যেটা ছিল সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। মান বসিয়ে করলে তো এমনিতে সবসময় তো ভাই ধ্রুবক চলে আসবে। ইউ নিড টু রিমেম্বার। তাহলে এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব। ত্বরণের কি সূত্র বলো? dv বাই dt, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে কত হবে? d dt অফ v। v এর মান কত পেয়েছি? 60। দেখতেই পাচ্ছ টি এর মান কত আছে? 1। তাহলে মান বসালে কত হবে? 6 1 কে 6 ইনটু টি টু দি পাওয়ার কত? 1 মাইনাস 1 0। তাহলে কত হবে বলো? 6। তাহলে ত্বরণের মান কত আসলো? 6। এখান থেকে কি শিখলে? যে মেরে দোস্ত, সময় যাই হোক না কেন, সময়ের কোনো প্রভাব নেই ত্বরণের ক্ষেত্রে। যে কোনো সময়ের জন্য ত্বরণ অলওয়েজ কত থাকবে? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই ধরনের ত্বরণ যার উপরে সময়ের কোনো প্রভাব খাটে না, তাকে আমরা কি বলবো? সমত্বরণ। বোঝা গেল? যদি ধরো এখানে টি ঢুকে থাকতো, তাহলে আমরা কি বলতাম? অসমত্বরণ বলতাম। বাট যেহেতু ধ্রুবক হয়ে গেছে, তুমি টাইমের যা খুশি মান বসাও। কোশ্চেনে 2 বলেছে বলে চিন্তা করার দরকার নেই। 200 বললে, 2000 বললে উত্তর কত আসতো বলো? 6ই আসতো ত্বরণের মানটা। তাহলে এটাকে আমরা কি বলবো? ত্বরণটাকে বলবো সমত্বরণ। কারণ এর সূত্রতে, এর সমীকরণে টি এর কোনো রোল নেই। তাহলে ভেবে দেখো, একটা গতীয় সমীকরণে বেগটা কি ছিল? অসমবেগ, কিন্তু ত্বরণটা কি হলো? সমত্বরণ হয়ে গেল, বা ত্বরণটাকে আমরা ধ্রুবক ভাবতে পারি। তাহলে এতক্ষণ ধরে মোটামুটি আমরা যেটা শিখলাম তার জিস্ট হচ্ছে এটাই, যে এ যদি ধরো তোমার ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে,
বা ভি যদি তোমার ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে বুঝতে পারছো, মানে এরকম ভাবে রয়েছে। ধরো এ এর মান 3 আছে, কোনো টি ভি কিচ্ছু নেই, ভি এর সমীকরণেও কোনো টি নেই, ধরো 5 আছে, এরকম ভাবে যদি থাকে তাহলে এদেরকে আমরা কি বলবো? এই ত্বরণটাকে বলবো আমরা সমত্বরণ, এটাকে ইংলিশে বলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর এই বেগটাকে তুমি কি বলবে? যখন ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে তাকে বলবো আমরা সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, মনে রাখতে হবে কিন্তু। আর যদি সমীকরণগুলো তোমার অপেক্ষক আকারে থাকে, ফাংশন অফ টি, মানে সমীকরণে যদি সময় ঢুকে থাকে, ধরো বেগের সমীকরণেও সময় ঢুকে আছে, মানে বুঝতে পারছো কিভাবে বলতে চাইছি? তো এরকম হলো a সমান 2t স্কোয়ার মাইনাস 1, বা v সমান ধরে এরকম আছে 2t প্লাস 3t স্কোয়ার, বা এরকম কিছু একটা, মানে যে কোনো টি ঢুকে থাকলেই হবে, সেটা সিঙ্গেল থাকুক, স্কোয়ার ফর্মে থাকুক, মাথায় 3 থাকুক, যা খুশি। এটাকে এই ধরনের ক্যাচালগুলোকে কি বলে? মানে এগুলো মানে কি? এগুলো কার অপেক্ষক? সময়ের উপরে নির্ভরশীল। তাই এটাকে আমরা কিন্তু আর বলতে পারবো না যে এটা সমত্বরণ, এটাকে আমরা কি বলবো? অসম বলবো। এটাকে আমরা যেহেতু ত্বরণ বলে বলবো অসমত্বরণ, অসম কি বলবো? এটাকে বলবো অসমত্বরণ, আর এটাকে বলবো আমরা অসমবেগ। বুঝতে পেরেছো? তাহলে একটা সমীকরণ দেখে চিনতে পারবে তো কোনটা সম হবে আর কোনটা অসম হবে, সেটা বেগ হোক বা ত্বরণ। একটা সরণ সময়ে আমি সমীকরণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সরণটা কার উপরে নির্ভরশীল? সময়ের উপরে, কারণ টি এর মান 0 বসালে সরণ এক্স এর মান কত হবে? 0 হবে। তাহলে যেভাবে আমি টি এর মান বাড়াতে থাকবো, এক্স এর মানটাও কি হবে বলো? আলাদা আলাদা মান পেতে থাকবো। তার মানে এটাকে আমি বলতে পারি যে সরণ সময়ে একটা সমীকরণ কাইন্ড অফ। ওকে, তো এটার জন্য তোমাকে একটা জিনিস কিন্তু করতে হবে বন্ধু, সেটা হচ্ছে এটাকে তোমরা জানো যে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করে দিই তাহলে ভি কত হবে? ভি হয়ে যাবে ডিএক্স বাই ডিটি, তাই তো? আর আরেকবার যদি করে দিই তাহলে কি পেয়ে যাবো? ত্বরণ, সেটা কত হবে বলো? ডিভি বাই ডিটি। তো মেনলি আমাদের তিনটে জিনিস নিয়ে খেলাধুলা চলবে। কে কে বলো? সরণ এক্স, পরেরটা হচ্ছে ভি, আর একটা কথা হচ্ছে ত্বরণ এ। তাহলে এক্স ভি আর একটা হচ্ছে এ। তো এটা থেকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করে দাও তাহলে কত পেয়ে যাবে? বেগ পেয়ে যাবে। ওকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করে দাও তাহলে কত পেয়ে যাবে বলো? ত্বরণ পেয়ে যাবে। ঠিক আছে, ডাউন, নিচে নামছি। নিচে নামলে আমাকে কি করতে হবে? অবকলন বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সরণকে একবার অবকলন করে কত পাবো? বেগ পাবো। বেগকে আরেকবার অবকলন করলে কি পাবো বলো? ত্বরণ পাবো। আচ্ছা, তাহলে নিচে নামলাম যখন আমাকে কি করতে হলো? অবকলন বা ডিফারেন্সিয়েশন। এবার তো মনে হতে পারে স্যার আপনি তো বারবার এক্স দিয়ে দিচ্ছেন, সে তো আরামসে বের করে দেবো স্যার। ভি কত হবে স্যার? করুন না, চলুন বলে দিচ্ছি আপনাকে, মুখে মুখে বলে দেবো স্যার। ভি স্যার ডিএক্স বাই ডিটি 4 দুগুণে 8 হবে, আর 2 মাইনাস 1 করে শুধু টি হবে। আর এ স্যার টি এর মান তো 1 আছে, 8 কে 8, আর 1 মাইনাস 1 0, কোনো সংখ্যার মাথায় 0 থাকলে কত হয়? 1 হয়। চলুন স্যার ডাইরেক্ট মান আপনাকে বলেই দিলাম স্যার। ঠিক আছে, যদি স্যার এরকম থাকে ত্বরণের মান ধরো দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 3t স্কয়ার। এবার তোমাকে বললো যে ত্বরণ থেকে তুমি বেগ বের করো 1 সেকেন্ড পরে। বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে কি সমীকরণ দেওয়া ছিল? সরণ সময় সমীকরণ দেওয়া ছিল। তুমি সেখান থেকে কি বের করলে? একবার অবকলন করে বেগ বের করলে, আরেকবার অবকলন করে কি বের করলে? ত্বরণ অবধি পৌঁছে গেলে। এবার ওখানে উল্টো ক্যাচাল, তোমাকে ত্বরণের সমীকরণ দিয়ে দিচ্ছে, দিয়ে তোমাকে বেগ বের করতে বলবে, অথবা তোমাকে একবারে কি বের করতে বলবে? সরণ বের করতে বলবে। এখন তুমি কিভাবে করবে এটা ভাবতে হবে, এটা ভাবার আছে। কিন্তু এতক্ষণ ধরে এক্স থেকে আমরা নিচে নেমেছিলাম, সবসময় নিচে নামলে হবে? এবার থেকে উপরে উঠতে হবে নাকি? লোক ক্যা কহেঙ্গে। কোশ্চেনটা দেখো যে 1 সেকেন্ড মেকেন্ড হয়ে গেল, যে 1 সেকেন্ড পরে ভি কত হবে? আর কিছু বলা নেই মানে কি বুঝবে? যে অন্তিম বেগ, প্রারম্ভিক বেগ কত দেওয়া আছে, কিছু বলা নেই মানে কত আছে? 0। ওকে, তাহলে কোশ্চেন তোমাকে কি করতে বলেছে? 1 সেকেন্ড পরে অন্তিম বেগ কত হবে, আর প্রারম্ভিক বেগ কত দেওয়া আছে বলো? 0 দেওয়া আছে। তোমাকে ভি বের করতে হবে। এবার সবার প্রথমে তাহলে আমাকে স্যার কোশ্চেনে দেওয়া আছে ত্বরণ, আর আমাকে বের করতে হবে বেগ। তাহলে ত্বরণ এবং বেগের সম্পর্ক তো আমায় জানতেই হবে, যেটা আমরা জানি ত্বরণের সাথে বেগের কি সম্পর্ক হয়? এ সমান ডিভি বাই ডিটি। চলো লিখে নিই আগে আমি। এই সমান কত হবে বলো? ডিভি বাই ডিটি। এবারে কাজ করি, কোণাকুণি গুণ করে দেবো। কোণাকুণি গুণ করলে ডিভি সমান কত হবে বলো? এ ইন্টু ডিটি। বোঝা গেছে? তো ডিভি মানে কি বলো? ছোট্ট বেগের পরিবর্তন। আর ডান দিকে কত আছে? এ ইন্টু ডিটি, ছোট্ট সময়ের পরিবর্তনে। তাহলে ছোট্ট সময়ের পরিবর্তনে ছোট্ট বেগের পরিবর্তন, কারণ ত্বরণ আছে, বেগের পরিবর্তন তো হবেই হবে। এবার তোমাকে তো ছোট্ট ছোট্ট করতে বলেনি, তোমাকে একদম পুরো 1 সেকেন্ডের জন্য করতে বলেছে, কারণ তুমি জানো ডিটি বাস্তবে কত হয়? 0.00000। তো তার সাপেক্ষে ভাই 1 সেকেন্ড কিন্তু যথেষ্ট বড়, তোমাকে তার জন্য করতে হবে।
তাহলে এবার একটা গান আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, এখানেও তাই। এই ছোট্ট ছোট্ট ডিভি গুলোকে কি করবো আমরা, যোগ করতে 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 কোথায় পৌঁছে যাব বলো, প্রারম্ভিক থেকে একদম অন্তিমে পৌঁছে যাব, এখানেও তাই। ছোট্ট ছোট্ট ডিটি গুলোকে যোগ করতে 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 কোথায় পৌঁছে যাব আমরা, একদম পুরো অন্তিমে পৌঁছে যাব। আর এই যে যেমন করতে না, যে উভয় পক্ষে বর্গ করে পায়, উভয় পক্ষে বর্গমূল করে পায়, উভয় পক্ষে 10 দিয়ে যোগ করে পায়, উভয় পক্ষে 10 দিয়ে গুণ করে পায়, এখানে তোমাকে একটা কাজ করতে হবে। উভয় পক্ষকে কি করতে হবে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব, মানে যোগ করতে হবে। মানে অসংখ্য ছোট 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 যে বেগের পরিবর্তনগুলো, ডিভি 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 ডিভি, এগুলো কি করবো, যোগ করবো। যোগ মানে কি, সাম। সামকে বড় করে কিভাবে লিখে জানো, এস। তাহলে আমি কি লিখবো এখানে, এসটার একটা ভদ্র নাম হচ্ছে, সেটাকে বলে সমাকলন। নতুন জিনিস শিখছো, অঙ্কে হয়ে গেলে তখন খুব ইজি লাগবে, এখন একটু টাফ লাগতে পারে, বাট সিম্পল। কমন সেন্স আশা করি বুঝতে পেরে গেছো। ছোট্ট আমি পেয়েছি, বাট আমাকে বের করতে বলেছে তো এত বড়, তাহলে ছোট থেকে অত বড় কি করে যাব, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, তাই তো। ছোট্ট ছোট্ট ডিভি গুলোকে কি করবো, তাহলে বাম পক্ষকেও যেমন যোগ করব। দুটো পক্ষ থাকলে তুমি কি এক পক্ষকে করবে, অন্য পক্ষের সাথে কিছু করবে না, এটা তো ঠিক না ভাই, ভেদভাব হয়ে যাবে। যা করবে তুমি বাম পক্ষকে, একই কাজ কার সাথে করতে হবে, ডান পক্ষের সাথে করতে হবে, অন্যায় অবিচার হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমরা, এটাকে লেখাটাকে ছোট্ট ছোট্ট পথে যোগ করাটাকে কি বলবো, উভয় পক্ষের সমাকলন করে পাই, বা ইংলিশে কি বলে, ইন্টিগ্রেটিং বোথ সাইড। ওকে, তাহলে উভয় পক্ষে সমাকলন করে পাই। কি পাও তুমি সমাকলন, সমাকলনটার একটা চিহ্ন আছে, সাপ। লোকজন বাড়িতে ছেড়ে ঢুকিয়ে দিত না, তুমি কি করবে, বাড়িতে না, কারো বাড়িতে ঢোকানোর দরকার নেই, তুমি সমীকরণের দুদিকে কি করবে, একটা সাপ ঢুকিয়ে দেবে। সাপ মানে এটা দেখতে পাচ্ছ, এস। এসটাকে কায়দা মেরে লেখা আছে, সামের এসটাকে এরকম ভাবে বাঁকিয়ে লেখা আছে, ঠিক আছে। তার মানে তুমি কি করছো, উভয় পক্ষে বাম পক্ষ ডান পক্ষ দুদিকে কি করছো, ছোট্ট ছোট্ট করে যোগ করছো। তাহলে যদি আমি করে দিই সেটা, তাহলে দিকটা কত হয়ে যাবে বলো, এটাকে বলে ইন্টিগ্রেশন। কি বলে এটাকে, ইন্টিগ্রেশন। সাপ ঢুকিয়ে দেওয়াকে কি বলে, বাড়িতে না, গাণিতিক সমীকরণে। মনে রাখতে হবে, উভয় পক্ষে সাপ ঢুকিয়ে দেওয়াটাকে কি বলবো আমরা, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটিং বোথ সাইড। উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করে পাই, যোগ করে পাই, যদি সস্তা ভাষায় বলা হয় আর কি। দিকটা কত হবে বলো, এ ইন্টু ডিটি, ঠিক আছে। সাপের আবার মাথা আছে, পা আছে, ছিল না বাবুরাম ঠাকুরের গল্প, যে সাপের কি যেন হাত নেই পা নেই নাকি। এখানে আমাদের সাপগুলোর মাথারও মান আছে, পায়েরও মান আছে। তাহলে সাপের পা কোনটা, নিচের দিকগুলো, এই সাপেরও নিচের দিকগুলো হচ্ছে সাপের পা, আর মাথা কোনগুলো, এগুলো হচ্ছে মাথা। সাপের পা গুলোর একটা নাম আছে, ভদ্র ভাষায় বলে ওটাকে লোয়ার লিমিট, আর সাপের মাথাগুলোকে কি বলে, আপার লিমিট। তাহলে বাঁ দিকের সাপটা কার উপরে কাজ করছে, বেগের উপরে, আর ডান দিকের সাপটা কার উপরে কাজ করছে, ডিটি আছে। দেখো ত্বরণটা তো মোটামুটি যাই মান হোক না কেন, ডিটি আছে, মানে সময়ের উপরে নির্ভরশীল। তাহলে সময়ের যে লোয়ার মানে নিম্ন ভ্যালু, বা প্রারম্ভিক আর অন্তিম, লোয়ার মানে ভাবতে পারো কাইন্ড অফ প্রারম্ভিক, আর আপার মাথায় যেটা বসবে সেটাকে আমরা কি ভাববো, কাইন্ড অফ অন্তিম, ঠিক আছে। যেমন এবার দেখো বেগের যে পরিবর্তন হয়েছে, কোশ্চেনে কি বলেছে তোমায়, 1 সেকেন্ড পরে বেগ কত হবে, আর এটা বলে দিয়েছে প্রারম্ভিক বেগ কত আছে, 0। তাহলে বেগে তুমি ইউটাকে এখানে লিখবে, প্রারম্ভিক বেগটাকে ইউভাবে লিখবে, আর যার মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। অন্তিমটা আমি জানি না, ভিএফ লিখে নিলাম আমি ওটাকে, ওটা মান আমি বের করব। আর সময়ের লিমিট কত হবে বলো, 1 সেকেন্ড পরে। তার মানে কিছু বলা নেই, মানে শুরু হচ্ছে কত থেকে বলো, t সমান 0 থেকে শুরু হচ্ছে। তাহলে কত লিমিট বসাবো, t সমান 0 থেকে ওখানে কত বসাবো বলো, t সমান 1 সেকেন্ড বসিয়ে দেবো, একদম সিম্পল, চাপ নেওয়ার কোনো কারণ নেই। আশা করি এই অবধি বুঝতে কারো কোনো দুঃখ নেই তো। যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটাকে ব্যাকে চলে যাও, আরেকবার দেখে আসো, বুঝতে কোনো অসুবিধা হবে না। সাপের পায়ে থাকবে কোনগুলো, প্রারম্ভিক গুলো, আর সাপের মাথায় থাকবে কোনগুলো, অন্তিম গুলো। প্রারম্ভিক গুলো, সাপের প্রারম্ভিক গুলো নাম আছে, ওটাকে প্রারম্ভিক বলে না, কি বলে, লোয়ার লিমিট। তাহলে এটা হচ্ছে বেগের লোয়ার লিমিট কত, 0, আর বেগের আপার লিমিট কত, যেটা আমরা বের করবো, কোশ্চেন মার্ক, ওটাই তো আমরা বের করতে চলেছি। অন্তিম বেগ মানে 1 সেকেন্ড পরে। আর সময় শুরুয়াত কখন হয়েছিল, মানে এরকম ভাবতে পারো যে সময় যখন 0 ছিল তখন প্রারম্ভিক বেগ কত ছিল, 0, আর সময় যখন 1 সেকেন্ড হলো তখন বেগ কত হবে, যার মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এবার দেখো একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে, এটা কিন্তু জানতে হবে। ম্যাথসে হয়ে গেলে খুব ইজি লাগবে, বাট যতদিন না ম্যাথসে হচ্ছে, ফিজিক্সে তো এগুলো প্রথমের দিকে আছে, আগে থেকে জেনে রাখতে হবে তোমায়। একটা সূত্র হচ্ছে দেখো, x⁴n শুধু হয় না, ইন্টু dx, এটা হচ্ছে ব্যাপার। তো এটার সূত্র হয় তোমার x⁴n+1 বাই n+1। ম্যাথসে একটা প্লাস সি থাকে, সেটা আমরা এখানে দরকার নেই, ফিজিক্সে
জিরোই হবে ভ্যালুটা, লিখলাম না, ম্যাথস যখন পড়বে বুঝতে পারবে এগুলো, ভালো করে দেখে নাও। মানে এটার কথা আমি বলতে চাইছি, ধরো এরকম রয়েছে x টু দি পাওয়ার 9 ইন্টু dx, তো তুমি এটার মান কত লিখবে? x টু দি পাওয়ার 9 প্লাস 1 10 বাই কত 10, মানে কত লিখবো 1 এর 10 ইন্টু x টু দি পাওয়ার 10। আর একটা কিছু বলো, ধরো x ইন্টু dx আছে, কিছু নেই মানে কত আছে, পাওয়ারে 1 আছে, তাহলে কত লিখবো বলো, x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, মানে 1 এর 2 x স্কয়ার। এইভাবে তোমাকে করতে হবে, তুমি আরো যা খুশি নিতে পারো। মাইনাস দিয়ে থাকে যদি, ধরো এরকম রয়েছে x টু দি পাওয়ার -2 ইন্টু dx, খুব সহজ, তাহলে x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তাহলে কত হবে বলো, একটা -1 দেখতে পাচ্ছি, আর এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে -1, মানে এটা হয়ে যাবে তোমার -1 বাই x। সিম্পল, এভাবে তুমি যত খুশি করতে পারো, শুধু x দিয়ে হবে তার কিন্তু কোনো মানে নেই, t দিয়েও হতে পারে। তো এরকম রয়েছে t স্কয়ার ইনটু, তখন কিন্তু আর dx লিখবে না, নিজের লোক ছাড়া সমাকলন হবে না। তুমি t কে যদি করতে চাও পাশে কচি করে কি লাগবে, dt লাগবে। x কে যদি তুমি সমাকলন করতে যাও পাশে কচি করে কি লাগবে, dx লাগবে। y কে যদি সমাকলন করতে চাও পাশে কচি করে কি লাগবে, dy লাগবে। যেটা থাকবে, যাকে করবে তার পাশে ছোট্ট করে কচি করে সেই জিনিসটি রাখতে হবে। যদি তুমি টি স্কয়ার কে করতে চাও dx লাগিয়ে দেবে, নিজের লোক ছাড়া সমাকলন হবে না মেরে দোস্ত। কত রাখতে হবে, dt রাখতে হবে। z স্কয়ার করলে কাকে রাখবে, dz রাখতে হবে। তাহলে মান কত হবে বলো, ওই সূত্র কিন্তু এটা, তাহলে t টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, একদম সিম্পল, খুব ইজি কিন্তু এটা, লিটারালি বিলিভ মি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা করব, এটার মান আমরা বের করব, তাই তো। আচ্ছা আরেকটা আমাকে বলো, শুধু যদি dx থাকে, কে বলবে আমায় স্যার শুধু যদি dx থাকে, বা স্যার শুধু যদি dt থাকে কত হবে? শুধু dx কি করে করব? দেখো কিছু নেই মানে কত 1 dx, তাই তো। শুধু dx মানে কি ভাবতে পারি, 1 ইনটু dx, আর 1 কে আমি কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার 0 ইনটু dx, কারণ নিজের লোক হতে হবে, তাই তো। তাহলে x এর আকারে লিখলাম এটাকে, এটা সূত্র জানো, x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তাহলে কত হয়ে গেল, শুধু x হয়ে গেল। তাহলে কি শিখলে এখানে, শুধু ইন্টিগ্রেশন dx মানে শুধু x, তাহলে ইন্টিগ্রেশন শুধু যদি dt থাকে কত বলবে, শুধু t, শুধু যদি dy থাকে কত বলবে, শুধু y, যা থাকবে ইন্টিগ্রেশন dz কত হবে, শুধু z হবে। ওকে, তাহলে এবার এখানে সলভ করব আমরা, চলো আগে মানটা বসিয়ে দিই, তাই তো। কোশ্চেনে কি আছে, ত্বরণের মান কত দিয়েছে, 3d স্কয়ার। এবার দেখো এখানে এক্স্যাক্টলি যেটাই বলছিলাম, শুধু কত আছে, ইন্টিগ্রেশন dv, কত বসাবো, শুধু v লিখে দেবো। আর যখনই লিখে দিলাম, সাপ কি করলো, ছোবল মারলো, সাপ ছোবল মেরে কি করলো, একদম পুরো বক্সের মধ্যে কফিন ডান্স করতে শুরু করে দেবে, কফিনের মধ্যে বক্সে ভরে দিল, ঠিক আছে। কিন্তু 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 সাপের যেটা মান ছিল, যেটাকে আপার লিমিট লোয়ার লিমিট বলছিলাম, মানগুলো কিন্তু থেকে যাবে, ছোবল মারতে পারে, বাক্সের তলাতেও কিন্তু মানগুলো চলে আসবে। তাহলে জিরোটা বাক্সের তলায় থাকলো, আর এটা কত থাকলো, ভিএফটা উপরে থাকলো। ওকে, এবার ডান পক্ষে দেখো, ত্বরণের মানটা বসিয়ে দাও। ত্বরণের মান কত আছে, 3d স্কয়ার ইনটু কত আছে বলো, dt আছে, কত থেকে কত অবধি, 0 থেকে কত সেকেন্ড, 1 সেকেন্ড। এটা করবো, ছোবলটা মারবে, এবার দাঁড়াও। ছোবলটা দেখো তিনটা কি আছে, ধ্রুবক রাশি, তো ওকে ছোবল মারতে পারবে না, ধ্রুবক রাশিকে ছোবল মারার কোনো মানে হয় না, নিরপেক্ষ লোক, ওকে ছোবল মেরে কি করবে, ওকে ওর সাথে আর কফিন ডান্স করে আর কি হবে। তাহলে ওই জন্য থিটা বাইরে বেরিয়ে গেল, টি স্কয়ার ইনটু ডিটি কত হবে, 0 থেকে 1। তো এটার যদি আমি সমাধান করি, তিনটা তো বেরিয়ে গেল, ওটা কত হবে বলো, টি টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। লিমিট কত বসাবো, তুমি এটাকেও বক্সের মধ্যে ভরে দাও, ও সরি, তো লিমিট কত হবে, 0 থেকে 1। ওকে, তাহলে এখানে দেখো, এবার যখন তুমি কফিনটা থেকে যখন ওকে বের করা হবে, বের করার নিয়ম হচ্ছে অন্তিম মাইনাস প্রারম্ভিক, এখানেও তাই, অন্তিমে কত আছে, ভিএফ মাইনাস প্রারম্ভিকে কত আছে বলো, 0। তাহলে এখানে ভি আছে, তো তাহলে একবার এই মানটা বসাবে, অন্তিমের মানটা বসাবো, মানে ভিএফ, মানে ভি এর জায়গায় একবার ভিএফ বসবে, আর একবার ভি এর জায়গায় কত বসবে, লোয়ার লিমিট মানে প্রারম্ভিকটা বসবে, মাইনাস কত হবে বলো, 0। সেটা কত হয়ে যাবে, দেখো এটা 3 আছে, 2 প্লাস 1 করলেও কত হবে, 3 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে বলো, টি টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে, 2 প্লাস 1 করলে কত হবে, 3। এর লিমিট কত বসাবো, 0 থেকে 1। হ্যাঁ দেখে নাও, এটা একটু মিলে যাচ্ছিল, সরিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো কত হবে, ভিএফ হয়ে যাবে 3 3 কেটে গেল, তাই তো, 3 3 কেটে গেল, কত হলো, টি এর মাথায় 3 আছে, কিন্তু লিমিট কত বসাবে, 0 থেকে 1। তুমি টি এর জায়গায় একটা কিন্তু 3 এর জায়গায় বসবে না, শুধু টি এর জায়গায়, তার মাথায় যে যেমন ছিল সে তেমনই থাকবে মেরে দোস্ত। তাহলে ভিএফ কত হবে বলো, তাহলে এখানে 1 এর কিউব হয়ে যাবে যেমন আছে, মাইনাস আপার মাইনাস কি বললাম, লোয়ার লিমিট, মাথা মাইনাস পা, তাহলে পায়ে কত বসাবো, টি এর জায়গায় 0 বসাবো, মাথায় 3টা যেমন ছিল থেকে গেল। তাহলে ভিএফ কত হবে বলো, 1 - 0 সমান 1 মিটার পার সেকেন্ড।
আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে বুঝতে পারলে 7 কাণ্ড কাহিনী করে তবে ভি বেরোলো। যদিও তোমরা প্রথমবার করছো বলে এত লিখলাম আমি, তোমরা 3 মাস পরে দেখবে এগুলো দেখে দেখে চুটকিতে বলবে, এটা দেখে ডাইরেক্ট এই অবধি আনসার বের করবে। বিশ্বাস না হলে আমার কথা মিলিয়ে নেবে। আর যদি এখনো হালকা হালকা দুঃখ থাকে, জানি প্রথমবার করছে একটু চাপ লাগবে, আরেকবার ভিডিওটা ব্যাক থেকে আরেকবার দেখে নাও, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা এইভাবেই করতে হবে বস, কিছু করার নেই আমার এখানে, ঠিক আছে? কিন্তু আমি এটুকু কনফিডেন্সের সাথে 200% লিখে দিতে পারি। 3 মাস পরে দেখে এগুলো দেখে দেখে চুটকিতে বলবে, আমি তো হলে এখন আমি কেন, যে কোনো বাচ্চা 3 মাস 4 মাস পরে ক্লাস 12 এ যারা পড়ে তারা তো দেখে দেখে বলে দেবো, স্যার a সমান 3t স্কয়ার আছে তো, ও স্যার 3t স্কয়ার আছে, তাহলে t স্কয়ার ইনটু dt হবে স্যার, dvdt করে দেবো। এটা মুখে মুখে সব পুরো জিনিস ক্যালকুলেশন মুখে মুখে হবে, তুমিও করতে পারবে, ডোন্ট ওয়ারি। জাস্ট 2-3 মাস ওয়েট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। গোটা 30 সেকেন্ড এরকম প্র্যাকটিস করে নাও, তুমি চোখে দেখে দেখে আনসার বলে দেবে। স্যার 3t স্কয়ার dt হবে স্যার, t স্কয়ার dt মানে স্যার t কিউব বাই 3 হবে স্যার, 3 কেটে যাবে, t এর মাথায় 3 হবে, 1 সেকেন্ড পরে বলেছি, তাহলে 0 থেকে 1, তাহলে 1 এর কিউব মাইনাস 0 এর কিউব, তার মানে স্যার 1 মাইনাস 0, স্যার 1 হবে উত্তর। বেরোলো তো আনসার। এভাবে তখনও তুমি করতে পারবে। এত কিছু 7 কাণ্ড কাহিনী করার দরকার লাগবে না মেরে দোস্ত, ভরসা রাখতে পারো। যেটা করলাম, তাহলে এ দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করলাম, ভি বের করলাম। কি করতে হলো আমাকে, একবার কি করতে হলো, একবার ইন্টিগ্রেট করতে হয়েছে, একবার আমাকে সমাকলন করতে হয়েছে। তো বুঝতেই পারছো, এবার ভি থেকে যদি আমি এক্স অবধি পৌঁছতে চাই, একই রকম ভাবে আমাকে কি করতে হবে, আরেকবার সাব ঢোকাতে হবে, সরি ইন্টিগ্রেট করতে হবে, সমাকলন করতে হবে। করে দেখাবো একটা কোয়েশ্চেন, ঠিক আছে করে দেখাচ্ছি একটা। তাহলে আরেকবার ভেবে দেখো, 3টে আমাদের চলরাশি ছিল এক্স, ভি এবং এ। তাহলে যখন আমি এক্স থেকে ভি তে নামবো বা ভি থেকে এ তে নামবো, সমীকরণ দেখে কিন্তু মাথায় লোড থাকলে তবেই তুমি সমীকরণ থেকে বুঝতে পারবে যে নিচে নামতে হবে আমায় নাকি ওপরে যেতে হবে। ধরো ভি থেকে তোমাকে এ বের করতে বললো, তো তুমি কি বুঝে যাবে আমাকে নিচে নামতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, অবকলন করতে হবে। ধরো তোমাকে ভি থেকে এক্স বের করতে বললো, বা এ থেকে ভি বের করতে বললো, বা ডাইরেক্ট দুটো করে 2 ধাপ আগিয়ে বলে দেবে, একবারে এ থেকে পুরো এক্স বের করতে বললো, তুমি এখানে কি বুঝে নেবে, তোমাকে কি করতে হবে, 2 বার ইন্টিগ্রেশন করতে হবে। এ থেকে ডাইরেক্ট তুমি এক্স যেতে পারবে না, এ থেকে একবার ইন্টিগ্রেট করে কোথায় আসবে, ভি এর বাড়ি, ভি থেকে আরেকবার ইন্টিগ্রেট করে তুমি কোথায় পৌঁছাবে বলো, এক্স এর বাড়ি। আর একই রকম ভাবে এক্স থেকে যদি এ বের করতে বলে, ডাইরেক্ট আসতে পারবে না, তোমাকে ভায়া যেতে হবে, ভি ভায়া। এক্স থেকে একবার বেগে আসবে, বেগ থেকে একবারে কোথায় আসবে বলো, ত্বরণে আসবে। বাট এই ক্ষেত্রে নিচে নামার সময় আমরা তাহলে কি করব, ডিফারেন্সিয়েশন মানে অবকলন, আর যখন নিচ থেকে উপরে উঠবো তখন আমরা কি করব, সমাকলন বা ইন্টিগ্রেশন। এখানে একটা কোশ্চেন নিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছ, এটা আমাকে ভেবে বলবে তো কিভাবে করতে হবে আমার। দেখো এখানে বেগের সাথে সময়ের একটা সমীকরণ দেওয়া আছে, ভিটি সমীকরণ দেওয়া আছে। তো ভি থেকে তোমায় বের কি করতে বলেছে বলো, এক্স বের করতে বলেছে। প্রথম লিখে নেবে 3টে জিনিস, এক্স হবে, ভি হবে, এ হবে। এবার আমাকে বলো কোনটা দেওয়া আছে কোশ্চেনে, ভি দেওয়া আছে। এবার তুমি যদি ভি থেকে নিচে নামো, নিচে নামলে কি করতে হবে, তোমায় ডিফারেন্সিয়েশন করতে হবে, অবকলন করতে হবে। আর ভি থেকে যদি উপরে ওঠো, এক্স এর মান বের করতে যাও, তাহলে তোমায় কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে বা সমাকলন করতে হবে। যেটা দেখতেই পাচ্ছ এখান থেকে আমি এখানে পৌঁছাতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, একবার ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো, এক্স এর মান বের করার জন্য। করবো কিভাবে, এখানে দেখো স্টেটমেন্টটা পড়ে বোঝো, কি বলা আছে যে টি যখন 0 মানে সময় যখন শুরু হচ্ছে, তখন কিন্তু বস্তু কণাটা কোথা থেকে শুরু করছে, সব সময় যে কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু থেকে যাত্রাপথ শুরু হবে তার কিন্তু কোনো মানে নেই। তুমি টিউশন পড়তে সবসময় নিজের বাড়ি থেকেই পড়তে আসবে তার কোনো মানে নেই। মাকে বলতে পারো একটু মা একটু স্পেশাল ক্লাস আছে অন্য একটা সাবজেক্টের জন্য, একবার সেখানে স্যারের বাড়ি থেকে দেখা করে তারপরে ফিজিক্স পড়তে যাব। তার মানে তুমি কি কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু থেকে পড়তে আসলে নাকি একটা অন্য বিন্দু থেকে পড়তে আসলে, অন্য বিন্দু থেকে পড়তে আসলে। তাহলে সবসময় যে কেন্দ্রবিন্দু থেকেই আমরা অন্তিম বিন্দুতে পৌঁছাবো তার কোনো মানে নেই। আর প্রারম্ভিক বিন্দু মানে সবসময় 0 হবে তার কিন্তু কোনো মানে নেই। আনটিল এন্ড আনলেস তোমাকে কোশ্চেনে বলে দিচ্ছে, যদি বলেই দেয় হ্যাঁ তুমি কেন্দ্রবিন্দু থেকেই শুরু করেছো, তার মানে তুমি 0 থেকে মানটা বসাবে। আর যেমন এই কোশ্চেনে বলে দিয়েছে যে সময় যখন 0 তখন x এর মান কত, 5, মানে তুমি এখানে কোন বিন্দু থেকে শুরু করছো। যদি এটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তুমি কিন্তু এখান থেকে শুরু করছো না, তুমি যখন শুরু করছো সেটা অলরেডি কোথায় আছো, 5,0 নামক একটা বিন্দুতে, t0 তুমি এখানে আছো। টি যখন 0 তুমি শুরু করছো কোনখান থেকে, 5,0 ওই বিন্দু থেকে শুরু করছো। এরপরে তুমি যাবে, ডান দিকে যেতে পারো, বাঁ দিকে আসতে পারো, কোন দিকে আসছো আমি জানি না, সেটা তো অঙ্কটা না করলে বোঝা যাবে না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমায় কি করতে হবে, দেখো ভি থেকে ভি এর সমীকরণ দেওয়া আছে, আমায় কি করতে হবে, এক্স বের করতে হবে, তো উপরে উঠতে হবে। আমরা জানি কি নিচে নামলে কি করতে হয়, ডিফারেন্সিয়েশন, আর উপরে উঠলে কি করতে হয়, ইন্টিগ্রেশন বা সমাকলন, মানে সাব ঢোকানোর কেস আর কি। সাব ঢুকিয়ে কি হবে, কফিন ড্যান্স করতে হবে, না 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 না। ওকে রুকো যারা, সবার করো, চলো। তো ঠিক আছে, ভি এর সাথে তাহলে এক্স এর সমীকরণ আমায় জানতে হবে, ভি এর সাথে এক্স এর সম্পর্ক জানতে হবে। উই নো ভি সমান কত হয়, dx বাই
ডিটি। চলো লিখে ফেলি আগে, v ইকুয়ালস টু dx বাই ডিটি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে dx কত হবে v ইন্টু ডিটি। এবার আবার একই গল্প দেবে, উভয় পক্ষে সাব ঢুকিয়ে সমাকলন করে পাই, ঠিক আছে, এবার সাব ঢুকিয়ে দাও, তাহলে এদিকে ইন্টিগ্রেশন dx লিখতে হবে কিন্তু কথাটা, জানি কেউ লিখবে না, তাও টিচার হিসেবে বলা কর্তব্যের মধ্যে পড়ে, বলে দিলাম। তাহলে v কত হবে 40 প্লাস 2, 40 প্লাস 2 ইন্টু ডিটি। এবার লিমিট কত বসাবো বলো, দেখো ডান দিকটাকে আছে, ডান দিকের সাবটা কার উপরে কাজ করবে, সময়ের উপরে, সময়ের অপেক্ষক, আর বাদিকের সাবটা কার উপরে, সরণের উপরে। তাহলে এবার ভেবে দেখো, সময় শূন্যতে কত ছিল, এর প্রারম্ভিক, এর প্রারম্ভিক, তাহলে টাইমের প্রারম্ভিক কত 0, আর এর প্রারম্ভিক কত বলো, x সমান 5। এবার কোশ্চেনে কি বলেছে 2 সেকেন্ড পরে, দেখো কোশ্চেনে কি দেওয়া আছে 2 সেকেন্ড পরে, তাহলে এর অন্তিমটা কত হবে, t সমান 2 সেকেন্ড হবে, আর এটা কত হবে সেটা আমি বের করবো, ওটাকে x ফাইনাল নাম দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে ছেড়ে দিলাম। ওকে, এবার সমীকরণ তুমি জানো যে ইন্টিগ্রেশন কি হয়, x টু দি পাওয়ার n ইন্টু dx থাকলে কত হয়, সবাই জানে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আর যদি শুধু dx থাকে তাহলে কত হবে, সাব ছবল মেরে কত করে দেয়, x করে দেয়। চলো এটাকে করি সমাধান, শুধু dx কে ছবল মেরে কত করবে, বাক্সের মধ্যে ভরে দেবে কফিন ড্যান্সের জন্য, x হয়ে গেল, এখানে কত বসবে 5, আর ওখানে কত বসবে x এর যে মানটা বসবে সেটা বসাবো আমরা পরে। আর এটাকে যদি ধরো করি, এটা দেখো দুটো আছে, তো দুটো আগে কি করে দেবো, দুটোকে আমি ছাড়িয়ে দেবো, সাবটাকে দুবার দুজনের জন্য, সাব কি এখানে একজনকে ছবল মারবে, দুজনকেই মারবে, দুজনকেই মারবে, একবার 40 কে পুশ করবে আর একবার 2 কে পুশ করবে। ওকে চলো দেখে নাও, তাহলে দুটো হবে, তাহলে একবার হয়ে যাবে 40 ইন্টু ডিটি প্লাস 2 ইন্টু ডিটি, লিমিটটা কিন্তু তাই হবে বলো 0 থেকে 2, যেহেতু টোটালটা একসঙ্গেই ছিল, লিমিট কিন্তু একই হবে 0 থেকে 2। তাহলে এবার তুমি জানো লিমিট বসানোর নিয়ম কি হয়, আপার মাইনাস লোয়ার, অন্তিম মাইনাস প্রারম্ভিক, তাহলে এখানে যদি একবার এটা বসবে আর একবার বিযুক্ত হয়ে এটা বসবে, তাহলে xf মাইনাস 0 না 5 আছে, 5,0 থেকে শুরু করেছিল। এবার দেখো 4টা বাইরে বেরিয়ে যাবে, t টু দি পাওয়ার 1 dt, শুধু t মানে কি 1 আছে, তাকে এখানে 2টা কি ধ্রুবক রাশি বেরিয়ে গেল, শুধু কত হবে বলো dt হবে, এটাও তাই 0 থেকে 2, তাহলে এখানে দেখো কত হবে xf মাইনাস 5, 4টা যেমন আছে রেখে দাও, t টু দি পাওয়ার 1 সূত্রটাই মাত্র তুমি দেখলে, কত হয় x টু দি পাওয়ার n থাকলে কত হয় n প্লাস 1 বাই n প্লাস 1, তো হবে বলো t টু দি পাওয়ার 2 বাই 1 প্লাস 1 মানে কত 2, লিমিট কত বসাবো 0 থেকে 2। আচ্ছা ধ্রুবকের উপরে কিন্তু লিমিট বসানোর কোনো মানে হয় না, শুধু চলরাশির উপরেই লিমিট বসাবো আমরা, প্লাস দেখো 2টা যেমন আছে থাকলো, dt কে ছবল মেরে কত বানিয়ে দেবে, শুধু t বানিয়ে দেবে, কারণ আমরা আগেই দেখেছি dx কে ছবল মেরে কত বানায় x, তো dt কে ছবল মেরে কত বানাবে t বানাবে, লিমিট কত 0 থেকে 2। চলো এবার এটাকে সমাধান করব আমরা, 2 2 যা 4, তাহলে xf মাইনাস 5 হয়ে যাবে 2 ইন্টু, এখানে মান বসাবো, আপার করলে কত হবে দেখো t এর জায়গায় কিন্তু 2টা বসবে, মাথায় স্কোয়ার যেমন ছিল তেমন কিন্তু থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 এর বর্গ মাইনাস 0 এর বর্গ যুক্ত 2 গণিত, দেখো আপারে কত আছে 2, তাহলে 2 মাইনাস, এখানে শুধু t আছে, তাহলে যেমন আছে শুধু t এর জায়গায় 2 বসাবো একবার, আর একবার t এর জায়গায় কত বসাবো 0 বসাবো, কিন্তু এখানে t স্কয়ার ছিল বলে আমাকে কি করতে হলো, t এর জায়গায় 2 বসলো কিন্তু স্কয়ারটা যেমন আছে থেকে গেল, তাহলে একবার 2 এর স্কয়ার মাইনাস কত করলাম 0 স্কয়ার, তাহলে এখানে কত হবে বলো xf মাইনাস 5 এর মান হবে 2 গণিত 2 এর স্কয়ার মানে কত 4 প্লাস 2 গণিত 2 মাইনাস 0 মানে কত 2, তাহলে এটা হয়ে গেল 4 দুগুণে 8 যুক্ত 2 দুগুণে 4, 8 আর 4 এ 12, তাহলে xf মাইনাস 5 হলো 12, তাহলে x অন্তিমের মান কত হলো 12 আর 5 এ 17 মিটার। তাহলে কি বুঝলে বন্ধু, তাহলে যেটা করলাম আমরা সাতকাণ্ড করে, এখানে কি বুঝলে যে 2 সেকেন্ড পরেও কোথায় আছে, শুরু করেছিল 5,0 আর 2 সেকেন্ড পরেও কোথায় চলে যাচ্ছে, 2 সেকেন্ড পরেও কোথায় চলে গেল, ভাই তোকে চলে যেতে বলিনি আমি, বস্তু কণাকে যেতে বলেছি 2 সেকেন্ড পরেও কোথায় চলে গেল 17তে চলে গেছে, তাহলে 17,0 তে চলে গেল, তাহলে বস্তুটা এদিক দিয়ে গেল, বোঝা গেছে আশা করি।